ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা জেনেছিলাম সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির বিভিন্ন থিওরিগুলো জেনেছিলাম। আজকে আমরা জানব গুণোত্তর প্রগতি, যাকে ইংরেজিতে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশন, ইন শর্ট জিপি। ঠিক আছে, এই জিপি থেকে বিভিন্ন থিওরিগুলো আমরা জানব এবং প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যা থেকে আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে সহায়তা হবে। চলো দেখি কাহিনীটা স্টার্ট করি। তাহলে আজকে যেটা আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে গুণোত্তর প্রগতি। ইংরেজিতে যাকে আমরা বলি জিওমেট্রিক বা যাকে শর্ট ভাবে আমরা বলি জিপি, জিওমেট্রিক প্রোগ্রেশন ইন শর্ট জিপি। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি বা গুণোত্তর প্রগতিটা কি? জিওমেট্রিক কোনো একটা সিকোয়েন্স যদি এমন হয় যে প্রথম পদটা যা হয়, ধরে নাও যে প্রথম পদটা আমি ধরে নিলাম 5 নিলাম, একটা সিকোয়েন্সের প্রথম পদটা আমি 5 নিলাম, আর একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে নিলাম 3, একটা নির্দিষ্ট সংখ্যা 3 নিলাম। এই 3 সংখ্যাটাকে প্রত্যেকটার সাথে, যেমন প্রথম পদটা আমি নিলাম 5, 5-এর সাথে 3 দিয়ে আমি গুণ করলাম, তাহলে কত হলো 15। ওই নির্দিষ্ট সংখ্যাটাকে আবার এর সাথে আমি গুণ করব, 15-এর সাথে আবার গুণ করব, 3-15 কত 45। ওই নির্দিষ্ট সংখ্যাকে আবার এর সাথে গুণ করব, তাহলে কি হবে 3-45-এ 135। এভাবে করে করে চলতে থাকবে। মানে ওই নির্দিষ্ট সংখ্যাটা, প্রথম একটা পদ আমি নিয়ে নিলাম 5, এর সাথে ওই নির্দিষ্ট সংখ্যাটাকে গুণ করলাম তো হয়ে গেল 15, আবার ওই নির্দিষ্ট সংখ্যাটা এর সাথে গুণ করলাম তো হয়ে গেল 45, আবার ওই নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ 3 দিয়ে 45কে গুণ করলাম 135 হলো। এভাবে করে চলতেই থাকবে, কোনো শেষ হবে বলো? চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা হচ্ছে একটা সিকোয়েন্স। যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা বারবার করে গুণ হয়ে 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 সিকোয়েন্সটা তৈরি হয়েছে, ওই জন্য আমরা বলবো যে এই সিকোয়েন্সটা গুণোত্তর প্রগতিতে রয়েছে, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে এই সিকোয়েন্সটা। তাহলে এই যে মানে যে সংখ্যাটাকে আমি গুণ করলাম সেই সংখ্যাটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। কি বলবো বলো তো? সাধারণ অনুপাত। সিম্পল ভাষায় একটা নির্দিষ্ট সংখ্যা যদি বারবার করে গুণ হয়ে হয়ে পরপর পরপর গুণ হয়ে হয়ে যদি সিকোয়েন্সটা যদি চলতেই থাকে, তাহলে বলবো ওই সিকোয়েন্সটা গুণোত্তর প্রগতিতে রয়েছে। আর ওই যে নির্দিষ্ট সংখ্যাটা বারবার করে গুণ হয়েছে, প্রত্যেকটা সংখ্যা মানে পরপর করে গুণ হয়ে হয়ে সংখ্যাটা বেড়েই চলেছে, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কেন? তুমি দেখো, এটা আর এটার অনুপাত 15/5, মানে দ্বিতীয়টা বাই প্রথমটা, এর অনুপাতটা কত হবে বলো? সিম্পল, 3 দিয়ে গুণ করে তো ওটা তৈরি হয়েছে। সিম্পল ভাষায় 15/5, 3×5 কত বলো? 15। আবার এটার সাথে এটার অনুপাত মানে 45/15, তাহলে কত হচ্ছে বলো? সিম্পলি 3। এটা থেকে এটার যে অনুপাত কি বলে 135/45, 3/45-এ 135, তার মানে কত হচ্ছে 3। তাহলে বলো তো এই অনুপাতগুলো, এটার সাথে এটার অনুপাত 3, এটার সাথে এটার অনুপাত 3, এটার সাথে এটার অনুপাত 3, তাহলে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট অনুপাত পাওয়া যাচ্ছে। সেই নির্দিষ্ট অনুপাতটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গুণোত্তর গুণোত্তর প্রগতির সাধারণ মানে প্রাথমিক ধারণা বা সাধারণ ধারণা হচ্ছে এটাই। গুণোত্তর প্রগতি মানে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে 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 বাড়তেই থাকবে, তবে সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো গুণোত্তর প্রগতিতে রয়েছে। আচ্ছা চলো, তবে আমরা গুণোত্তর প্রগতির যে সাধারণ চেহারা, সাধারণ রূপ, সেটা আমরা জানব। ধরে নাও একটা সিকোয়েন্সের প্রথম পদটা হচ্ছে এ, আর একটা সাধারণ সংখ্যা মানে সাধারণ অনুপাত যেটা, সেটা হচ্ছে আর। প্রথম পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হবে, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমি আর ধরে নিলাম, তাহলে হয়ে গেল এ আর। আবার এর সাথে আর গুণ হবে, তবে তো পরের পরের পদটা তৈরি হবে। তাহলে আর যদি আমি গুণ করি, তাহলে এ তো আছে, আর যদি গুণ হয় এর সাথে, তাহলে আর ইন্টু আর, আর স্কোয়ার হয়ে যাবে। আবার এর সাথে আর যদি গুণ করি তাহলে কি হবে? এ আর স্কোয়ারের সাথে আর গুণ করলে আর কিউব। এভাবে করে করে চলতেই থাকবে। এবার কাহিনীটা হচ্ছে, বলো তো এটা যে দ্বিতীয় পদ,
আর এর পাওয়ার কত? 1। 2 নম্বর পদে আর এর পাওয়ার 1, মানে যত নম্বর পদ তার থেকে এক কম সংখ্যক আর রয়েছে, মানে আর গুণ রয়েছে। এটা তৃতীয় পদ, 3 নম্বর পদ। 3 নম্বর পদের ক্ষেত্রে আর এর পাওয়ার কত? 2। 3 নম্বর পদের ক্ষেত্রে আর এর পাওয়ার 2, মানে কি যত নম্বর পদ আর এর পাওয়ার তার থেকে এক কম। 4 নম্বর পদ, 4 নম্বর পদে আর এর পাওয়ার কত? 3। আরটাকে আমরা কি ধরেছি বলো? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বা সেই নির্দিষ্ট সংখ্যাটা যেটা বারবার করে গুণ হয়ে প্রতিটি পদ বেড়েই চলেছে, সাধারণ অনুপাত। এখন কাহিনীটা হচ্ছে, আমাকে বলো 4 নম্বর পদে আর এর পাওয়ার কত? 3, মানে যত নম্বর পদ আর এর পাওয়ার তার থেকে এক কম। তাহলে বলো তো, আমি যদি বলি n নম্বর পদটা কি হবে, এর সাথে আর এর পাওয়ারটা কি হবে? n নম্বর পদ আমি এটা গঠন করছি, তার মানে আর এর পাওয়ারটা n এর থেকে এক কম হবে না? n এর থেকে এক কম মানে কি বলো তো? n-1। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা? হ্যাঁ। তাহলে এ আর স্কোয়ার, এ আর কিউব, এখানে 1টা পাওয়ারে 1 না বসলেও চলবে, জাস্ট বোঝার জন্য আমি বললাম। তাহলে এই যে পুরো একটা সিকোয়েন্স পাচ্ছি, এই সিকোয়েন্সটাকে আমি বলবো গুণোত্তর প্রগতিতে রয়েছে। এবার যেহেতু এই সিকোয়েন্সটা গুণোত্তর প্রগতিতে রয়েছে, তাহলে এ হলো প্রথম পদ, এটা হয়ে গেল প্রথম পদ, অর্থাৎ ফার্স্ট টার্ম। আর এটা হয়ে গেল nth টার্ম। এটা হয়ে গেল nth টার্ম, মানে n নম্বর পদ, বা আমরা সাধারণ পদে ওকে বলতে পারি। ওই থিওরির সাহায্যে ওটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। এবার কেন? আমি তোমাকে বললাম 3 নম্বর পদটা কি হবে? 3 নম্বর পদটা হবে n এর জায়গাতে 3 বসিয়ে দাও, a ইন্টু r টু দি পাওয়ার 3-1, 3-1 মানে 2, তার মানে a ইন্টু r টু দি পাওয়ার 2, মানে a r স্কোয়ার। তাহলে a r স্কোয়ার 1 2 3, 3 নম্বর পদে a r স্কোয়ার আছে। আমি বলছি 4 নম্বর পদ কি? 4 নম্বর পদে কি হবে? n এর জায়গাতে 4 বসাও, তাহলে 4-1 মানে হচ্ছে 3, তার মানে a ইন্টু r টু দি পাওয়ার 3, a ইন্টু r টু দি পাওয়ার 3। 4 নম্বর পদ আছে 1 2 3 4, 4 নম্বর পদ a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার 3 আর কিউব। তো এবার এটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদের সূত্র বলতে পারো, মানে এটার দ্বারা আমি বের করতে পারবো যে কোনো একটা পদ কি হবে। বা এটাকে তোমরা ওটাও বলতে পারো যে কি বলতো, এটা তোমরা তো অনেক সময় বেশি বুঝো সূত্র কোনটা, স্যার সূত্র কোনটা বলুন তো? আরে এটাই সূত্র রে ভাই, এটাই হচ্ছে সেই সূত্রটা যেটার মাধ্যমে তুমি যে কোনো পদকে নির্ণয় করতে পারবা। এটা হচ্ছে nth টার্ম বের করার সূত্র। n মানে কি? যে কোনো পদকে n তুমি ধরে নিতে পারো। 10 নম্বর পদ, তার মানে n এর মান 10, তাই তো? এটাই হচ্ছে nth টার্ম। এই তো উপরে লেখাই আছে অবশ্য, আর কি আমি লিখবো এখানে, এটা দেওয়া আছে, এই তো nth টার্ম। nth টার্ম বের করার সূত্র এটা। আচ্ছা, চলো একটা এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝালে তোমাদের মনে হয় ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা এক্সাম্পল দিয়ে দিই। নতুন করে আমি আর কিছু আর লিখতে যাচ্ছি না। চলো, এখানে একটা সিরিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? মানে এখানে একটা সিরিজ বলতে সিকোয়েন্স দেওয়া আছে। এই যে একটা সিকোয়েন্স 5 15 45 135। দেখো, তুমি যদি এর জায়গাতে এর মান বসে দাও, আর এর জায়গাতে আর এর মান যদি বসে দাও, তাহলে n নম্বর টার্মটা বেড়ে যাবে। n নম্বর বলতে ধরে নাও তোমরা কত নম্বর পদ খুঁজতে চাইছো? 10 নম্বর পদ। আচ্ছা চলো, 10 নম্বর পদই খুঁজে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে প্রথম পদটা কি আছে? 5 আছে, তার মানে এ এর মান 5। এ মানে তো প্রথম পদ, মানে হচ্ছে 5। আর মানে কি বলো? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। এটা বাই এটা করে নাও, কত হবে? 3 হবে না? বের করা আছে অবশ্য। এটা বাই এটা করে নাও, কত হবে? 3 হবে তো। আর এর মান যে কোনো দুটো, যে কোনো দুটো পরপর দুটো সংখ্যাকে খুঁজে নাও সিকোয়েন্স থেকে, তার পরেরটা বাই আগেরটা, মানে এটা বাই এটা করে দিলে গেলে সাধারণ অনুপাত, অর্থাৎ আর এর মান বেড়ে যাবে। আর ইকুয়াল টু 45/15 করবা তো? করো না, ওটাই করবা তো? তোমাদের ইচ্ছাটাই রাখি আমি, চলে আমার নিজের কোনো ইচ্ছা নেই, বুঝলা?
তাহলে কি বলতো, এর মান হয়ে গেল 5 আর এর মান হচ্ছে 3। এখন তোমরা 10 নম্বর পদটা খুঁজতে চাইছো, 10 নম্বর না কত নম্বর? ও আচ্ছা, এখানে 1 2 3 4, 5 নম্বর পদটা কি হবে সেটা খুঁজতে চাইছো, চলো। তার মানে 5 নম্বর পদ যদি খুঁজতে যদি চাও, তাহলে এন এর মান কত হবে? 5। আচ্ছা, তাহলে বলো তো, এর জায়গাতে আমি 5 নম্বর পদ অর্থাৎ ফিফথ টার্ম ইকুয়াল টু হবে, এর জায়গাতে হয়ে গেল 5, এই যে এর মান 5 ইন্টু আর এর জায়গাতে হয়ে গেল কত? 3। আর আর এর পাওয়ার n-1, মানে কি 5-1, এন এর আর এর পাওয়ার n-1, এন এর মান হচ্ছে 5, তাহলে 5-1, তাহলে কি হয়ে গেল বলো তো? 5 ইন্টু, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? 3-এর পাওয়ার 5-1 মানে হচ্ছে 4, অর্থাৎ কি বলো তো, 5 ইন্টু 3-এর পাওয়ার 4 মানে কত? 81, 81। আচ্ছা দাঁড়াও, এখানে 5টা যে বসাতে ভুলে গেলাম রে ভাই, এখানে 5টা বসে দিলাম, আর 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, 81। এখন 81-এর সাথে 5কে গুণ করে নাও, বেরিয়ে যাবে যে ফিফথ টার্মটা কত হবে। 10 নম্বর পদটা খুঁজতে চাইছিল না? আচ্ছা, 10th টার্ম। সেম প্রসেস রে ভাই, সেম প্রসেস। 10th টার্ম যদি আমি বের করি, এন এর মানটা তখন কি হয়ে যাবে? 5 হবে না, এন এর মানটা তখন হয়ে যাবে 10। এর যাতে প্রথম পদটা 5 আছে, 5 বসে গেল, ইন্টু আর এর মানটা কত? 3। 3-এর পাওয়ার কি বলো তো? n-1, n-1, এন মানে এখন কত বলো? 10 নম্বর পদ আমরা খুঁজছি, তার মানে এর মান হচ্ছে 10, -1 আছে, -1 আমরা বসিয়ে দিলাম। তাহলে 5 ইন্টু এন টু দি পাওয়ার কি হবে বলো? 5 ইন্টু এন টু, সরি, 3 টু দি পাওয়ার 10-1 মানে হচ্ছে 9। তোমাদের কাছে তো সায়েন্টিফিক ক্যালকুলেটারও আছে, সেটা ব্যবহার করে ক্যালকুলেশন করে নিবা, বের করে নিবা যে 10th টার্মটা কি হবে, 3 পাওয়ার 9 কি না, তার সাথে 5কে যদি গুণ করে নাও, তাহলে হয়ে যাবে এখানে। আমি করে নিলাম ক্যালকুলেশন, 98,415, 98,415 বেড়ে যাবে এভাবে করে যে কোনো পদের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম এখান থেকে কি জানলাম, যে যদি আমরা কোনো যে পদটা আমি বের করতে চাইছি, যে কোনো সিকোয়েন্সের কোনো একটা পদ যে আমি বের করব, যে কোনো পদ বের করা যাবে যদি প্রথম পদ আর সাধারণ অনুপাতের মান জানা থাকে। ঠিক আছে, তারপরে অথবা আরও একটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, কোনো একটা সিকোয়েন্সের যে কোনো দুটো পদ যদি জানা থাকে, তাহলে পুরো সিকোয়েন্সটা নির্ণয় করা যায়। কোনো একটা সিকোয়েন্সের গুণোত্তর প্রকৃতিতে আছে এমন একটা সিকোয়েন্সের যে কোনো দুটো পদ যদি জানা থাকে, তাহলে ওই পুরো সিকোয়েন্সটা নির্ণয় করা যায়। কিভাবে করে জানো? এই দেখো, ধরে নাও এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের এটা একটা পদ আর এটা একটা পদ, মানে যে কোনো দুটো পদকে আমি উঠে নিলাম। ঠিক আছে, দুটো পদকে আমি নিয়ে নিলাম। তো এই দুটো পদ আমি নিয়ে নিলাম, একটা হচ্ছে দ্বিতীয় পদ, মানে হচ্ছে সেকেন্ড টার্ম, একটা নিয়ে নিলাম সেকেন্ড টার্ম। আচ্ছা দাঁড়াও, একটা হচ্ছে দ্বিতীয় পদ মানে কি সেকেন্ড টার্ম। দ্বিতীয় পদ কত যেন? 15। আর 135, এটা হচ্ছে ফোর্থ টার্ম, ফোর্থ পদ 135। ধরে নাও যে এই সিকোয়েন্সটা আমরা জানি না, আমরা জাস্ট জানি দ্বিতীয় পদ আর চতুর্থ পদ, এই দুটোই আমরা জানি। তাহলে পুরো সিকোয়েন্সটা আমরা কিভাবে করে নির্ণয় করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। চলো কিভাবে করে নির্ণয় করা যায়। আমরা ধরে নিলাম যে সেই সিকোয়েন্সটার প্রথম পদ, চলো চলো, তাহলে চলো সিকোয়েন্সটা কিভাবে করে নির্ণয় করা যায়। চলো, তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম পদটা এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর। এটা সেকেন্ড টার্ম মানে দ্বিতীয় পদ, মানে এন এর মান হচ্ছে 2, তার মানে এ ইন্টু r⁻2-1, এটা সমান সমান হচ্ছে 15, তাই না? ওই তো,
সাধারণ সাধারণ পদ নির্ণয়ের একটা সূত্র, এর জায়গাতে এ বসাইলো, আর এর জায়গাতে আর বসে গেল, এন এর জায়গাতে এন এর মান মানে কি, দ্বিতীয় পদ মানে কি এন এর মান 2 - 1 বসে গেল। তাহলে সেটা সমান সমান কত, দ্বিতীয় পদ সমান 15। এখান থেকে আমি লিখতে পারি যে এ আর 2 - 1 মানে 1, আর এর পাওয়ার 1, আর এর পাওয়ার 1 হলে গেলে আবার চলে চলবে 1। আবার কি বলতো, এ ইন্টু আর টু দি পাওয়ার, এটা কত, ফোর্থ টার্ম মানে কি এন এর পাওয়ার, এন এর মান হচ্ছে 4 - 1 ইকুয়াল টু 135। তাহলে এ আর এর পাওয়ার 3 মানে আর কিউব ইকুয়াল টু হচ্ছে 135। বলো তো এখানে এ আর এর মান কত, 15 না? তাহলে এখানে দেখে নাও, এ আর কিউব মানে হচ্ছে এ আর ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 135। তাহলে আমাকে বলো এ আর সমান কত পেয়েছো, 15 পেয়েছো না? এ আর এর জায়গাতে 15 বসিয়ে দাও, ইন্টু এখানে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 135। তাহলে আর স্কোয়ারের সাথে 15 গুণ হচ্ছে, অন্য পারে গিয়ে ভাগাও, আর স্কোয়ার ইকুয়াল টু 135/15। তাহলে 15 দিয়ে 135কে ভাগ করে দাও, কত হবে, কত হবে রে ভাই? হ্যাঁ হবে হবে, 15 দিয়ে 135কে কাটলে গেলে হবে 9, 9 মানে হচ্ছে, বলো তাহলে আর ইকুয়াল টু হচ্ছে +- √9 মানে হচ্ছে +-3, তাহলে +3 অথবা -3, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা, আর এর মান আমরা যদি +3 যদি নিই, আর এর মান যদি আমরা +3 নিই, তাহলে বলো তো ফার্স্ট টার্মটা কি হবে, সরি আর এর মানটা যদি আমরা +3 যদি নিই, আর সেটা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এই আর এর মানটা +3টা যদি আমি এখানে যদি বসিয়ে দিই, তাহলে সেটা কি হবে, আর এর মানটা যদি আমরা +3 যদি বসিয়ে দিই এখানে, তাহলে এ ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এ ইকুয়াল টু হবে, এ ইকুয়াল টু হবে 5। তাহলে এ মানে তো প্রথম পদ বেড়ে গেল 5। এবার আমরা প্রথম পদ যখন পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, এর মান পাওয়া মানে হচ্ছে প্রথম পদ পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম, মানে সাধারণ অনুপাত পেয়ে গেলাম। এবার সিম্পল ভাবে আমরা সিরিজটা মানে সিকোয়েন্সটা তৈরি করে নিতে পারবো। প্রথম পদটা 5, দ্বিতীয় পদ আর এর মান মানে কি সাধারণ অনুপাত গুণ করবো এর সাথে, তাহলে 3 × 5 = 15, আবার এর সাথে সাধারণ অনুপাত মানে আর এর মানটাকে গুণ করবো, অর্থাৎ 3 × 15 = 45। এভাবে করে দেখো, আবার তিন তিন বেরোলে মানে 3 দিয়ে গুণ করবো, 3 × 45 = 135। এভাবে করে দেখো সিকোয়েন্সটা তৈরি হচ্ছে না, এই যে সিকোয়েন্স এটাই ছিল, সিকোয়েন্স যেটা ছিল ওটা তৈরি হলো কি হলো না বলো, আমরা তো কোনো প্ল্যানিং করে তৈরি করলাম না, আমরা জাস্ট থিওরি অ্যাপ্লাই করলাম, এমনিতেই হয়ে গেল, ঠিক আছে। এবার অনেকে বলবা যে স্যার এখানে তো -3ও বেরিয়েছে, হ্যাঁ -3ও বেরিয়েছে, -3 দিয়ে করলে গেলে এই সিরিজটার আরেকটা রূপ দেখতে পাবা, মাইনাসের দিকে, -5 -15 -45 -135, ওইভাবে করে বেরোতে থাকবে, ঠিক আছে। এবার তোমরা বলবা যে -3 যদি আপনি নিতেন তাহলে কি হতো, -3 নিলে গেলে সিকোয়েন্সের আর একটা চেহারা দেখতে পেতে, আর একটা আলাদা সিকোয়েন্স তৈরি হতো। তাহলে দেখো আরও একটা হবে, এই মানে আর এর মানটা মাইনাস নিয়ে গেলে প্রথম পদটা -5 হবে, প্রথম পদটা যদি -5 হয়, দ্বিতীয় পদটা হবে 15, তারপরের পদটা হবে -15, -45, তারপরের পদটা হবে +135, চলতেই থাকবে, ওইভাবে করে চলতে থাকবে। দেখো দ্বিতীয় পদ তৃতীয় পদ যা আছে ওটি তো থাকবে, কিন্তু দেখো কোনোটা প্লাস হবে কোনোটা মাইনাস হবে, প্লাস মাইনাস মানে চলতেই থাকবে, এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস, এবার এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস হয়ে চলতেই থাকবে। তো সিকোয়েন্সের আর একটা রূপ দেখতে পাবো যদি মাইনাস মানটাকে ব্যবহার করো, তবে আমরা এই সিকোয়েন্সটা পেয়েছি কিনা, এই সিকোয়েন্সটা আমরা পেয়ে এভাবে করে আমরা যদি কি বলতো,
দুটো যে কোনো পদ যদি দেওয়া থাকে তাহলে আমরা পুরো সিকোয়েন্সটাকে তৈরি করতে পারবো। তাহলে এবার আমরা যেটা জানলাম, কোনো সিকোয়েন্স যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে তার সাধারণ চেহারা, সাধারণ রূপটা আমরা কি দেখতে পেলাম? এটা হচ্ছে এ, প্রথম পদটা যদি এ হয় আর সাধারণ অনুপাতটা যদি আর হয় তাহলে প্রথম পদটা এ, তারপর এটা হবে এ আর, তারপর এটা হবে এ, তারপর এটা হবে এ আর স্কোয়ার, তারপরটা হচ্ছে এ আর কিউব, ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা একটা সিকোয়েন্স যেটা গুণোত্তর প্রগতিতে রয়েছে, ঠিক আছে। এবার গুণোত্তর প্রগতিতে যদি কোনো সিকোয়েন্স থাকে, কোনো সিকোয়েন্স যদি গুণোত্তর প্রগতিতে থাকে এরকমভাবে, তাহলে তার সমষ্টি, তার যোগফলটা কি হবে? সবটাকে যোগ করো। যোগফলটা আমরা ধরে নিলাম এস এন, সবটাকে যোগ করো। তাহলে কি হবে বলো তো? এ প্লাস এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 প্লাস এ আর আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যোগ করলে গেলে এটাই তো হবে নাকি? আচ্ছা, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এই পুরো সমীকরণটা এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এবার এই 1 নং সমীকরণকে যদি আমরা একটা কাজ করি, আর দিয়ে গুণ করে দিই পুরো সমীকরণটাকে। এবার পুরো সমীকরণকে আর দিয়ে গুণ করা মানে কি? বাম পক্ষকে গুণ করতে হবে আর ডান পক্ষে গুণ করতে হবে। এবার ডান পক্ষে এখানে অনেকগুলো যেহেতু পদ আছে, প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে আর দিয়ে আমি জাস্ট গুণ করছি, হ্যাঁ। এস এন ইকুয়াল টু, এখানে কি হবে? এ আর প্লাস, এখানে কি হবে বলো? একটা আর আছে, আর দিয়ে যদি গুণ করি তাহলে আর স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে হবে এ আর কিউব, প্লাস এখানে কি হবে? এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস, দেখো এখানে আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে কি এন মাইনাস ওয়ান সংখ্যক আর রয়েছে। একটা আর যদি আমি গুণ করে দিই তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন হয়ে যাবে। তাহলে এই যে সমীকরণ যেটা পেলাম এটাকে আমি ধরে নিলাম 2 নং সমীকরণ। এবার একটা কাজ করো, আমি যদি একটা কাজ করি যে 1 থেকে যদি আমি 2কে বাদ, তাহলে দেখো এখানে আর একটা জিনিস দেখে নাও না, এর প্রথম পদ যেটা এখানে হারিয়ে গেছে, এখানে নেই। আর যে এর শেষ পদ যেটা সেটা আছে এখানে, তবে এর আগে আছে। আচ্ছা, ওই জিনিসটা লিখে দিলে মনে হয় বেটার হতো। সেখানে একটা কাজ করি আমরা, এটাকে আমরা এই 4 নম্বর পদটাকে আমরা মিটিয়ে দিলাম, হ্যাঁ। 4 নম্বর পদ কোথায়? হ্যাঁ, ওটা মিটিয়ে দিলাম। এখান থেকে আমরা ডট ডট দিয়ে দিলাম, এখানে একটা আমরা পদ লিখে দিচ্ছি। এর আগের পদটা কি হবে? প্লাস এর আগের পদটা, এই যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এর আগের পদটা কি হবে? এর আগের পদটা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। মানে এই 1 নং সমীকরণের প্রত্যেকটা পদকে আমি যদি আর দিয়ে গুণ করি তাহলে এখানে হবে এ আর, এখানে এ আর স্কোয়ার, এখানে হবে এ আর কিউব, এখানে এ আর টু দি পাওয়ার 4 হবে, যেটা আমি লিখেছিলাম, লিখতে পারো, অসুবিধা নেই। এভাবে করে চলতেই থাকবে। এই জায়গাটাতে এন নম্বর পদ যেটা, ওটাতে কি হচ্ছে? একটা আর গুণ করার জন্য আর এর সংখ্যাটা একটা বেড়ে যাচ্ছে, মানে একটা বেশি আর গুণ হচ্ছে, তো আর এর পাওয়ারটা এন হয়ে যাচ্ছে ওই জায়গাতে। তার আগের পদটা কি হতো? 1 নং সমীকরণে এর আগের পদটা কি হবে? এর আগের পদে আর তো আরও একটা কম থাকবে, তার মানে তার আগের পদে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস টু হবে। তাহলে এখানে সেটা কি হবে বলো? এ ইন্টু এর আগের পদটাতে আর এর পাওয়ার এন মাইনাস টু যদি থাকে, একটা আর দিয়ে গুণ করার জন্য এন মাইনাস ওয়ান হয়ে যাবে না? মানে কি মাইনাস মাইনাস সংখ্যাটা একটা আরও হয়ে যাবে, কমে যাবে। মানে কি এখানে ছিল, এখানে ধরে না, তোমাকে বোঝাচ্ছি আমি তোমার, এখানে ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল। আমি যদি একটা আর যেহেতু গুণ করি তাহলে কি হয়ে যাবে বলো তো? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস টু, এর পাওয়ার কিছু নেই, তার মানে ওয়ান, তার মানে প্লাস ওয়ান। তাহলে কি হবে বলো? এ ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, মানে কি মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান হবে না? তাহলে ওই আগের পদটাকে এখানে লিখলাম।
আর এর সাথে যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে, এখানে এ এ আর টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, একটা আর যদি এর সাথে আমি গুণ করি তাহলে কি হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর পাওয়ার কি ওয়ান, তার মানে প্লাস ওয়ান, এ ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে কি এই দুটো বাদ চলে গেলো, এন পড়ে থাকলো। তাহলে এটার সাথে আমি আর গুণ করার জন্য এ ইন্টু আর টু দি পাওয়ার এন হচ্ছে না, এই যে এটা, ওটা এখানে বসিয়েছি, ঠিক আছে। জাস্ট এই পুরো সমীকরণটাকে আর দিয়ে গুণ করেছি বাম পক্ষে ডান পক্ষে, ওই জন্য 2 নং সমীকরণ তৈরি হলো। এখন আমাদের ভালো করে যদি আমরা লক্ষ্য করে যদি দেখি তাহলে কি বলতো, যে এটা পদটা এখানে আর নেই, আর এই পদটা তার আগের পদে পরিণত হয়েছে, ঠিক আছে। আর এটা পদটা এখানে ছিল না, এটা পদটা এখানে নেই, আর এটা পদটা এখানে ছিল না। দেখো 1 নং সমীকরণে এ আছে, 2 নং সমীকরণে এ নেই, 2 নং সমীকরণে এ ইন্টু আর টু দি পাওয়ার এন আছে, যেটা 1 নং সমীকরণে ছিল না। এখন আমরা যদি একটা কাজ যদি করি, 1 থেকে 2 যদি বাদ দিয়ে দিই, তাহলে একই জিনিসগুলো, যেমন এটা আছে এখানে, এখানে এটা আছে, এটা এখানে 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 আছে, একই জিনিসগুলো বাদ চলে যাবে না? যদি এটা থেকে এটা যদি বাদ দিই, 1 থেকে 2 যদি আমি বাদ দিই, একই জিনিসগুলো বাদ যাবে কি যাবে না বলো? তাহলে পড়ে থাকবে কোনটা? 1 নং সমীকরণে এটা আছে যেটা এখানে নেই, তাহলে ওটা পড়ে থাকবে। 2 নং সমীকরণে এটা আছে, 1 নং সমীকরণে এটা ছিল না, তাহলে এটা পড়ে থাকবে। বাকিগুলো সবটাই বাদ চলে যাবে। তাহলে কি হবে বলো? আমি যদি কি বলো তো, 1 থেকে 2কে আমি যদি বাদ দিই তাহলে কি হবে বলো? এখানে মাইনাস, তাহলে সব মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সব মাইনাস, সব মাইনাস হয়ে যাবে, বলো তো দেখি। তাহলে বাম পক্ষ থেকে বাম পক্ষ বাদ, তাহলে এস এন থেকে আর ইন্টু এস এন বাদ, ডান ডান পক্ষে সব কিছু তো বাদ চলে যাবে, বলো তো। এ আর মাইনাস এ আর বাদ, এ আর স্কোয়ার মাইনাস আর, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে সবশেষে এর কেউ নেই, একা বেচারা কি করবে, আর দুনিয়াতে কেউ নেই রে ভাই। তাহলে সবশেষে কি পড়ে থাকবে? ওকে ওকে বসে রেখে দিতে হবে। এই বেচারারও দুনিয়াতে কেউ নেই, তাহলে ওকেও রেখে দিই, তাহলে কি হবে বলো? এ মাইনাস, এবার একে যেহেতু এটা থেকে যেহেতু এটাকে বাদ দিব, তার মানে এরটা কি হলো, প্লাস, প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাস, তাহলে মাইনাস এ আর টু দি পাওয়ার এন। তাহলে বলো তো, এটা একটা মানে 1 নং থেকে 2 নংকে বাদ দিয়ে এটা আমরা পেলাম না। এখন বলো আমরা কি লিখতে পারি? এই দুটো থেকে এস এন কমন যাবে, তাহলে এখানে কিছু, এখানে এস এন নিয়ে নিলাম, তার মানে 1 পড়ে থাকলো, মাইনাস এখানে আর পড়ে থাকলো, ইকুয়াল টু এই দুটো থেকে এ আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো 1, মাইনাস এখানে কি পড়ে থাকলো আর টু দি পাওয়ার এন। তাহলে একটা কথা বলো আমাকে, এই এস এন এর সাথে এটা কি হয়েছে, গুণ হয়েছে, এপারে এসে কি হবে, ভাগ হবে। তাহলে এস এন ইকুয়াল টু এস এন এর সাথে 1 মাইনাস আরটা গুণ ছিল, এপারে এসে ভাগ, তাহলে এপারে কি আছে, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এবার এটা ছিল, আর এস এন এর সাথে এটা গুণ ছিল, তো এপারে এসে ভাগ, মানে কি 1 মাইনাস আরটা এপারে এসে ভাগ হয়ে গেল 1 মাইনাস আর, তাহলে এস এন ইকুয়াল টু হয়ে গেল এ ইন্টু 1 মাইনাস আর এন বাই আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে 1 মাইনাস আর, এটা হচ্ছে এস এন এর ভ্যালু। অর্থাৎ দেখো এস এন এর মানটা অনেকটা বড় ছিল, ঠিক আছে, কোথায় গিয়ে শেষ হবে, এন টার্মে গিয়ে শেষ হবে, সেটা আবার নির্দিষ্ট নয়। এবার সেটাকে খুব শর্টকাট নিয়ে আসার জন্য এতটা উল্টাপাল্টা জিনিসকে করতে হলো, ঠিক আছে, যেটা তৈরি হয়ে গেল এস এন ইকুয়াল টু হচ্ছে এটা। তোমায় যদি বলা হয় যে একটা সিকোয়েন্স এ আর স্কোয়ার এ আর কিউব ডট 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 এ আর টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা যদি একটা সিকোয়েন্স যেটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে অর্থাৎ জিপিতে আছে, তখন তার সমষ্টিটা কি হবে? তার সমষ্টির সূত্র হচ্ছে এটা, এস এন ইকুয়াল টু হবে, অর্থাৎ সেই যে সিকোয়েন্সটা এর সমষ্টি হবে এটা, আর তার মান হচ্ছে এটা, তার শর্টকাট ভ্যালু হচ্ছে এটা। তাহলে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে 1 মাইনাস আর, ঠিক আছে, এটাই হচ্ছে সেই সিকোয়েন্সের সবগুলো পদের সমষ্টি, ঠিক আছে। এবার চলো
যদি সেই সিকোয়েন্সটা এমন একটা সিকোয়েন্স রয়েছে যে ক্ষেত্রে আর এর মানটা 1 সব ক্ষেত্রে, তাহলে আর এর মান যদি 1 হয় তার মানে কি হবে বলো, এই যে এস এন এর ভ্যালু তখন কি হবে, এ, আর এর মান 1 মানে কি এখানে এ, এখানে এ থাকবে, এ ইন্টু 1 এ, এখানে থাকবে 1, এ ইন্টু 1 এ, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, যখন আর এর মান 1 হবে তখন এস এন ইকুয়াল টু কি হবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 এন সংখ্যক পর্যন্ত। যখন যখন আর ইকুয়াল টু 1, when আর ইকুয়াল টু 1, তখন কি বলতো সেই সিকোয়েন্সটা, মানে সেই সিকোয়েন্সের যোগফলটা এটা হবে, মানে সিরিজটা এটা হবে। এখন আমাকে একটা কথা বলো, এই তো বারবার করে যোগ হচ্ছে, কতক্ষণ পর্যন্ত যোগ হচ্ছে, যতটি পদ আছে, এন সংখ্যক এখানে পদ আছে, তো তাহলে এটা এন বার যোগ হবে। আর কোনো একটা নির্দিষ্ট জিনিস যদি এন বার যোগ হয় তার মানে কি এন এর সাথে ওটাকে গুণ করে দিলে তো হয়ে যায়, তার মানে এন এ। তাহলে এস এন ইকুয়াল টু এন এ যখন আর এর ভ্যালু 1, মানে এই হচ্ছে বিষয়। চলো, তাহলে এভাবে করে আমরা কোনো সিকোয়েন্সের সমষ্টি নির্ণয় কোনো সিকোয়েন্সের প্রতিটি টার্ম, কোনো সিকোয়েন্স যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে তারপর প্রত্যেকটা মানে সবগুলো টার্মের যোগফল নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। যদি আমরা এর মান আর আর এর মান জানি তাহলে অ্যাকচুয়ালি এর মান আর এর মান জানতে তো হবে। যদি কোনো ক্ষেত্রে এর মান আর এর মান যদি বলে দেওয়া হয় তাহলে সেই সিকোয়েন্সের কি বলতো প্রত্যেকটা পদের মানে সমস্ত পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। সিম্পল ভাষায় কি বললাম, যে কোনো মানে কোনো একটা সিকোয়েন্স যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে তার ক্ষেত্রে এর মান আর আর এর মানটা যদি আমরা জেনে যাই, ঠিক আছে, আর সেখানে কতগুলো পদ আছে সেটা যদি জেনে, মানে এন এর মান যদি আমরা জেনে যাই তাহলে আমরা বের করতে পারবো ওই সিকোয়েন্সটার, মানে ওই গুণোত্তর প্রগতিতে থাকা সিকোয়েন্সটার সবগুলো পদের সমষ্টি আমরা বের করতে পারবো। এ বি সি তিনটি পদ গুণোত্তরীয় প্রগতিতে রয়েছে, ঠিক আছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে। তখন মাঝখানের পদটাকে আমরা কি বলবো বলো তো, মাঝখানের পদটাকে বলবো আমরা গুণোত্তরীয় মধ্যক। আমরা কি বলবো, গুণোত্তরীয় ইংরেজিতে বলবো আমরা জিওমেট্রিক্যাল, মানে জিওমেট্রিক মিন, মানে ইন শর্ট যাকে আমরা বলবো জিএম, ঠিক আছে। কিভাবে করে নির্ণয় করব, দেখো এটা বাই এটা যদি আমরা করি সাধারণ অনুপাত পাবো না, সাধারণ অনুপাত পাবো না, সি বাই বি মানে হচ্ছে আর এর মান, বা বি বাই এ যদি করি, বি বাই এ যদি করি সেটাও তো আর এর মান হবে, বি বাই এ করলেও তো আর এর মান হবে, মানে সাধারণ অনুপাত। তাহলে বলো তো আর এর মান কি আলাদা হবে, যেহেতু সমান হবে আর এর মানগুলো, তার মানে এটা সমান এটা আমরা করছি, আমরা লিখে দিচ্ছি যে কি বলতো সি বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, কোনো কোনো যদি আমরা গুণ করি তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার আমরা যদি এর স্কোয়ারে যদি তুলে দিই তাহলে অনুপারে কি হবে, সমানের অনুপারে হবে প্লাস মাইনাস রুট ওভার এসি, সমানের ওপারে হয়ে গেল বি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এসি হয়ে গেল। এবার ধরে নাও এ বি সি ডি ই বেশ কয়েকটা মান গুণোত্তরের প্রগতিতে রয়েছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাহলে এটা একটা প্রান্তীয় মান দুটো হচ্ছে এটা আর এটা। তোমাকে যদি বলি আমি এ ও ই এর জিএম কি, জিএম, তোমাকে তখন আমাকে বলতে হবে জিএম গুলি কি কি, তখন হবে জিএম গুলি কি কি মানে কি মাঝখানের যে মাঝখানের যে পদগুলো রয়েছে প্রত্যেকটা হচ্ছে ওদের ওদের কি বলতো জিএম, বি সি ও ডি এগুলো হচ্ছে এ ও ই এর জিএম, অর্থাৎ গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যকগুলো হচ্ছে বি সি ও ডি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ছিল আমাদের গুণোত্তরীয় মধ্যকের
থিওরির ধারণা, ঠিক আছে, সরি। আর হ্যাঁ, আজকে আমরা আলোচনা করলাম গুণোত্তর প্রগতি, যাকে আমরা জিপি বলছি, বা জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এরপরে এরপরে আরও আমাদের থিওরির আরও কিছু অংশ আছে, সেই সমস্ত জিনিসগুলো এরপরে ক্লাসে আলোচনা করব। তারপর বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, তারপর আমরা শেষ করবো আমাদের এই কী বলতো সিকোয়েন্স আর সিরিজের এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তোমাদের আরও যদি কারো কোনো ধরনের প্রবলেম, কিছু অঙ্ক যদি থাকে যেগুলো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, বুঝতে পারোনি, তাহলে ওই সমস্ত অঙ্কগুলো আমাকে তোমরা এখানে মেসেজ দিয়ে দিতে পারো, আমি সেই জিনিসগুলো দেখে নেব, করে দেবো তোমাদের অবশ্যই।